হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উড়ান। আমাদের আগের ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই করেছো, তো সেখানে কেমন লাগছে জানাবে। আমরা আজ শুরু করব ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির সিলেবাসটা বেশ অনেকটা বড়, তো দুটো তিনটে ক্লাস আমাদের লাগবে শেষ করতে। তো আমরা আজ প্রথম ক্লাসে যেটা করব, ইলেকট্রিসিটির একদম বেসিক অংশটা। তো বেসিক অংশটা শুরু করছি, দেখো। আচ্ছা, একদম শুরুতে আমরা জেনে নেব ইলেকট্রিসিটি পড়তে গেলে আমাদের অ্যাকচুয়ালি কি কি জানতে হবে। ইলেকট্রিসিটি পড়তে গেলে আমাদের তিনটে বেসিক কম্পোনেন্টের কথা বা তিনটে বেসিক ওয়ার্ডের কথা জানতে হবে। নাম্বার ওয়ান ইলেকট্রিক কারেন্ট। নাম্বার টু ভোল্টেজ, and number three resistance. তো ইলেকট্রিসিটি পড়তে গেলে আমাদের এই তিনটে বেসিক ব্যাপার প্রথমে জেনে নিতে হবে। তো একদম প্রথমে চলে আসি ইলেকট্রিক কারেন্ট। কি এই ইলেকট্রিক কারেন্ট? একটা ওয়্যারের মধ্য দিয়ে যখন কিছু চার্জ ফ্লো করে, সেই চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম ইজ কল্ড ইলেকট্রিক কারেন্ট। তাহলে ইলেকট্রিক কারেন্ট বলতে কি বোঝাচ্ছে? একটা তারের মধ্যে দিয়ে ইউনিট টাইমে, মানে 1 সেকেন্ড টাইমের মধ্যে যতটা কারেন্ট পাস করে, সেই কারেন্টটাকে, আর একটু ভালো করে বললে সেই চার্জটাকে বলা হচ্ছে হলো ইলেকট্রিক কারেন্ট। তাহলে ডেফিনেশন অনুযায়ী ইলেকট্রিক কারেন্ট মানে চার্জ পার ইউনিট টাইম বা চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল ফরম্যাটে দেখি, তাহলে চার্জকে যদি আমরা কিউ ধরি, আর যদি মেনে নিই যে এই চার্জটা উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হচ্ছে, ইন দ্যাট কেস কারেন্ট আই ইকুয়াল টু ডিকিউ ডিটি। এটার উপর বেস করে আমরা ছোট্ট ছোট্ট একটা বা দুটো একটু প্রবলেম সলভ করে নেব। দেখো, প্রথমটা, ইফ 2 ampere কারেন্ট ইজ পাসিং থ্রু আ ওয়্যার, ক্যালকুলেট দ্য চার্জ ফ্লোয়িং ইন 10 সেকেন্ড। তাহলে এখানে কি কি দেওয়া আছে? 2 ampere কারেন্ট ইজ গিভেন and time 10 সেকেন্ড ইজ গিভেন। তাহলে আমাদের কাছে কি ফর্মুলা আছে? কারেন্ট আই ইকুয়াল টু আমরা জানি কিউ বাই টি। তাহলে এখান থেকে চার্জ কিউ ইকুয়াল টু হলো আই ইন্টু টি। তাহলে খেয়াল করো, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, তাহলে আই এর জায়গাতে হলো 2 অ্যাম্পিয়ার ইন্টু টাইম, কিন্তু অলওয়েজ সেকেন্ডেই বসাতে হবে। তাহলে এখানে টাইম হলো 10 সেকেন্ড। তাহলে কি হলো? 20 অ্যাম্পিয়ার সেকেন্ড। এই অ্যাম্পিয়ার সেকেন্ড মানে চার্জের ইউনিট কুলাম। অ্যাকচুয়ালি যদি তোমরা ডেফিনেশন থেকে দেখো, আই ইকুয়াল টু কি দেখেছিলাম? কিউ বাই টি। কিউ মানে চার্জের এসআই ইউনিট কুলাম, টাইমের হলো সেকেন্ড। তাহলে কি দাঁড়ালো? এটা কুলম বাই সেকেন্ড। এটাকেই ইন এ সিঙ্গেল ওয়ার্ড বলা হয় অ্যাম্পিয়ার। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আগেও অন্য ক্লাসে বলা হচ্ছে, এখানেও বলে নেওয়া হলো যে কারেন্ট কিন্তু অবশ্যই স্কেলার কোয়ান্টিটি, এটা কিন্তু কোনোভাবেই ভেক্টর কোয়ান্টিটি নয়। নেক্সট টপিকে দেখো, আর একটা প্রবলেম দেখো, বলছে ইফ ইলেকট্রিক চার্জ কিউ ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ q, that is a function of t, is 60 plus 5, calculate the electric current। মানে তোমাদের কাছে যদি চার্জ কখনো এরকম ফাংশন অফ টাইম দিয়ে গিভেন থাকে, ইন দ্যাট কেস কি করে ইলেকট্রিক কারেন্ট ক্যালকুলেট করবে? ইলেকট্রিক কারেন্ট আই ইকুয়াল টু আমরা ডিফারেন্সিয়াল ফর্মে দেখে নিয়ে এসেছি যে আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি বা ডিকিউ ডিটি। তার মানে এটা কি আসবে? ডিডিটি অফ কিউ। কিউ মানে কি? 60 প্লাস 5। এবার যদি এটাকে একবার ডেরিভেটিভ করো, দেখো এটা আসছে 6। তার মানে এখানে আমরা বলতে পারি যে কারেন্টটা পেলাম সেটা হলো ফিক্সড কারেন্ট 6 অ্যাম্পিয়ার, যদি আমরা ধরে নিই এই চার্জ যেটা ফাংশন অফ টাইম এটা কুলম্বে আছে। এবার দেখো, সব সময় যে তোমাদের কাছে এই কারেন্টটা এরকম ফিক্সড ভ্যালু আসবে, নাও হতে পারে। দেখা গেল চার্জের একবার ডেরিভেটিভ করে এটা এর মধ্যেও কোনো একটা টাইমের ফাংশন রয়ে গেছে, তখন কি করবে? তখন এখান থেকে আমাদের বুঝতে হবে যে এখানে কারেন্টটা তখন ভেরিয়েবল কারেন্ট, কারেন্টটা ফিক্সড কারেন্ট নয়। তো এরকম কোনো অঙ্ক আসতেই পারে, তোমাদের কোনো একটা চার্জের ভ্যালু দেওয়া থাকলো, দিয়ে বললো যে
এখানে ক্যালকুলেট করো এখানকার কারেন্টটা টাইমের সাথে চেঞ্জ হয়, ইয়েস অর নো, তাহলে তখন তোমাদের এখানে দেখতে হবে কারেন্টের মধ্যে কোনো টাইমের ফাংশন আছে কি না। যদি দেখা যায় যে কারেন্টের মধ্যে কোনো টাইমের ফাংশন থেকে যাচ্ছে বা টাইমের ভেরিয়েবল থেকে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমাদের কারেন্টটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। নেক্সট, এবার দেখো চলে আসবো ওহমস ল। তো ওহমস ল পড়ার আগে তাহলে একটা জিনিস আমরা দেখলাম, ইলেকট্রিক কারেন্ট কি আমরা জেনে গেলাম। ইলেকট্রিক কারেন্ট হলো আই, যে কারেন্ট মেজার করা হলো অ্যামিটার যন্ত্র দিয়ে, কারেন্টের এসআই ইউনিট হলো অ্যাম্পিয়ার। এরপর নেক্সট যে টপিকটা তোমাদের কাছে আসছে সেটা হলো অবশ্যই ভোল্টেজ। দেখো আমরা জানি কারেন্ট পড়তে গেলে এর সাথে অবশ্যই অঙ্গাঙ্গি ভাবে জড়িত হলো ভোল্টেজ। তাহলে এবার জানতে হবে ভোল্টেজ ব্যাপারটা কি। ফিজিক্যালি ভোল্টেজ ব্যাপারটা যদি বুঝতে হয় তাহলে এইভাবে বোঝার চেষ্টা করো। ধরো তোমার কাছে এরকম দুটো কন্টেইনার আছে, এই দুটো কন্টেইনারকে এরকম কমনলি কানেক্ট করা আছে কোনো একটা জায়গাতে। আমরা কি করলাম, একটাতে একটু বেশি হাইটের কোনো জল রাখলাম আর একটাতে কম হাইটের জল রাখলাম, রেখে এবার মাঝখানটাকে ওপেন করে দিলাম। যদি মাঝখানটা ওপেন করি দেখতে পাবে এখান থেকে জলের ফ্লোটা এইদিকে আসবে। কতক্ষণ আসবে, যতক্ষণ না দুটো দিক সমান হয়। এটা আমরা আগেও দেখে এসেছি যে দুটো দিকে প্রেসার ডিফারেন্সের জন্য এই ফ্লো অফ ওয়াটার হয়। তাহলে এইবার একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে আসলে এখানে ফ্লো অফ ওয়াটারের জন্য কে রেসপন্সিবল, অবশ্যই প্রেসার। তাহলে এইবার ভাবো আমাদের কোন একটা জায়গাতে কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে ফ্লো অফ চার্জ হচ্ছে, তাহলে এর জন্য সামহাউ কোনো না কোনো ভাবে কিছু একটা প্রেসার রেসপন্সিবল। সেই যে টাইপ অফ প্রেসার যেটাকে আমরা ইলেকট্রিক প্রেসারও বলতে পারি, এটাকেই বলা হচ্ছে ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স। এই ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্সের জন্যই অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো হয়। তাহলে এই ভোল্টেজকে সাধারণত ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করা হয়। আর ভোল্টেজের এসআই ইউনিট হলো ভোল্ট, ভোল্টেজের সিজিএস ইউনিট হলো স্ট্যাট ভোল্ট। এখানে ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের একটা রিলেশন আছে, 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 স্ট্যাট ভোল্ট। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এই ইলেকট্রিক কারেন্ট আর ভোল্টেজ যখন বুঝতে পারলাম, আমরা তার আগে এখান থেকে ইলেকট্রিক কারেন্ট আর ভোল্টেজ এই দুজনের ডাইমেনশনটা একটু বুঝে নেব। কিভাবে ডাইমেনশন বুঝবো, দেখো ইলেকট্রিক কারেন্ট ইটসেলফ একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে যেহেতু এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাই এর যে ডাইমেনশন হবে সেটা একটা ফান্ডামেন্টাল ডাইমেনশন। সেটাকে আই দিয়েও ডিনোট করতে পারো, কোনো কোনো বইতে এ দিয়েও ডিনোট করা হয়, আই অথবা এ দুটো দিয়েই ডিনোট করা যায়। এবার রইল ভোল্টেজ। ভোল্টেজকে আমরা কিভাবে করব, ভোল্টেজের যে কি বলে তোমার ভোল্টেজ মানে কাইন্ড অফ পোটেনশিয়াল। এই ভোল্টেজের যদি আমরা ডাইমেনশন বের করতে চাই তাহলে আমরা একটু পোটেনশিয়ালের ডেফিনেশনে ব্যাক করব। পোটেনশিয়ালের ডেফিনেশন ছিল যে ইট ইজ দ্য ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট চার্জ ফ্রম ইনফিনিটি, মানে অসীম থেকে একটা ইউনিট চার্জকে আনতে যে ওয়ার্ক ডান, দ্যাট ইজ W/Q। তাহলে এখান থেকে পোটেনশিয়ালের যে মাত্রা বা ডাইমেনশন সেটা হবে ওয়ার্কের মাত্রা, ওয়ার্কের মাত্রা mL²T-2, আর চার্জ যেটা চার্জের মাত্রা I/T। এটা ডিভাইড করলে যা হবে সেটাই হলো আমার ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্সের মাত্রা বা ডাইমেনশন। এই ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স এটা মেজার করা হয় যে ইনস্ট্রুমেন্ট দিয়ে, তার নাম হলো ভোল্ট মিটার। অবশ্যই ভোল্ট মিটার, ভোল্টামিটার নয়। দেখো ভোল্টামিটার একটা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট। ভোল্টামিটার দিয়ে কি হয়, ইলেকট্রোলাইসিস মানে হলো তড়িৎ বিশ্লেষণের যে পাত্রটা, যার মধ্যে আমরা কিছু ইলেকট্রোলাইট রাখি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখি, একটা অ্যানোড থাকে, ক্যাথোড থাকে, ব্যাটারি কানেক্ট করি, ওই যে পাত্রটা, ওই পাত্রটাকেই বলা হয় হলো ভোল্টামিটার। কিন্তু ভোল্ট মিটার এটা হলো ভোল্টেজ মেজারমেন্টের যে ইনস্ট্রুমেন্ট। তো কারেন্ট গেল, ভোল্টেজ গেল। এবার আমরা ডাইরেক্ট ওহমস লতে চলে আসি। দেখো তো ওহমস লতে আসার আগে তোমরা একটু নিজেরাই ফিল করো, আমাদের বাড়িতে যখন লো ভোল্টেজ থাকে, লো ভোল্টেজ থাকলে আমরা দেখেছি আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো খুব একটা ভালো চলতে চায় না।
এর কারণ কি? কারণ হলো যখন অ্যাকচুয়ালি লো ভোল্টেজ থাকে তখন কিন্তু কারেন্টটাও লো থাকে। তাহলে আমরা আমাদের প্র্যাকটিক্যাল সেন্স থেকেই বলতে পারি যে ভোল্টেজ এবং কারেন্টের যে রিলেশন সেটা অবশ্যই প্রপোর্শনাল রিলেশন। কিরকম? একটা ছবি থেকে দেখো, মনে করো এইটা হলো আমার একটা ওয়্যার। এই যে সাইনটা তোমরা নিশ্চয়ই জানো, এটাকে রেজিস্ট্যান্সের সাইন বলে। এই ওয়্যারটার এই এন্ডের পোটেনশিয়াল হলো VA, এই এন্ডের পোটেনশিয়াল হলো VB। তাহলে ভোল্টেজের যে ডিফারেন্স সেটা হলো VA মাইনাস VB। আমরা ধরে নিচ্ছি এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিকে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেক্ষেত্রে এইখানকার পোটেনশিয়ালটা বেশি, এই জায়গার পোটেনশিয়ালটা কম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত হলো? VA মাইনাস VB। এবার এর মধ্যে যে ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হবে, ধরা যাক সেই ইলেকট্রিক কারেন্টটা হলো I। বলা হচ্ছে এই যে I ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছে, এই I ইলেকট্রিক কারেন্টটা অবশ্যই পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল। তাহলে I প্রপোর্শনাল টু, এই ডিফারেন্সটাকে আমরা যদি V দিয়ে ডিনোট করি, তাহলে I ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট নিতে হবে, কনস্ট্যান্টটাকে 1/R নেওয়া হলো ইন্টু V। এখান থেকে নেক্সট লাইন আসলো V ইকুয়াল টু I ইন্টু R। এই হলো। আচ্ছা, এইবার এই জায়গা থেকে দেখো আমরা অনেকে এইভাবে করি, ভোল্টেজ প্রপোর্শনাল টু I, তাহলে V ইকুয়াল টু IR। তো এই লাইনটার সাথে এই লাইনটার কোনো ডিফারেন্স আছে? নর্মালি দেখে মনে হচ্ছে সেই অর্থে কোনো ডিফারেন্স নেই, কিন্তু অবশ্যই ডিফারেন্স আছে। দেখো, যে কোনো ম্যাথমেটিক্যাল ফাংশনকে আমরা যখন লিখি y ইকুয়াল টু সাম yx, ইট ইজ আ ফাংশন অফ x, তখন দুটো ভেরিয়েবল থাকে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সাধারণত ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে লেফট সাইডে লিখি আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোকে রাইট সাইডে লিখি। তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে x, তাহলে x এর ভ্যালু গুলো বা x গুলো সব ডান দিকে থাকবে। তাহলে আমাদের সেই অনুযায়ী যদি আমরা ওহমস লতে ব্যাক করি, তাহলে ওহমস লতেও ভিটা হলো আমার ইন্ডিপেন্ডেন্ট, মানে ভি কে আমরা আমাদের সুবিধা মতো চেঞ্জ করতে পারি, সেজন্য ভি কে ডান দিকে রাখারই নিয়ম। এই যে ভি প্রপোর্শনাল টু I লিখেছি, এটা যে একেবারে ভুল সে কথা আমি বলছি না, এটাও ঠিক, কিন্তু যদি ম্যাথামেটিক্যালি দেখি তাহলে অবশ্যই I প্রপোর্শনাল টু ভি এটা আরো বেশি কারেক্ট। তাহলে এই হলো আমার ওহমস ল, যে ভি প্রপোর্শনাল টু I, সেখান থেকে ভি ইকুয়াল টু IR, এই লাইনটা বা এই লাইনটা সেম জিনিস মিন করছে। এইখান থেকে আমরা যে আর পেলাম, এই আরটাকেই বলে রেজিস্ট্যান্স। আমরা একদম শুরুতেই বলেছিলাম যে ইলেকট্রিসিটি পড়তে গেলে ভোল্টেজ লাগবে, কারেন্ট লাগবে এবং রেজিস্ট্যান্স লাগবে। তাহলে এই রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি আসবে এখান থেকে? ভি বাই আই। এবার যদি তোমাদের মনে হয় যে আমরা রেজিস্ট্যান্সের ডাইমেনশন বা মাত্রা বের করব, এই রেজিস্ট্যান্সের ডাইমেনশন বা মাত্রা কি হবে? আগের পেজেই দেখলে আমরা ভি বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের মাত্রা বের করেছি, সেটা বসিয়ে দেবে, কারেন্ট আই এর মাত্রাটা বসিয়ে দেবে, দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হলো আমার রেজিস্ট্যান্সের মাত্রা। রেজিস্ট্যান্সের ইউনিট আমাদের জানা আছে, রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওহম, OHM। জেনারেলি এটাকে এইরকম সাইন দিয়ে লেখা হয়। চলো নেক্সট পেজে। তাহলে ওহমস ল বুঝতে পেরেছে। এইবার যেটা করব, ওহমস ল এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওহমস ল এর যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, দেখো ভি প্রপোর্শনাল টু I পেয়েছিলাম, তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু কিছু একটা আর ইন্টু I পেলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে I ইকুয়াল টু 1/R ইন্টু ভি। তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি, এভাবে বলা যেতে পারে। তাহলে I এবং v এর যে গ্রাফটা হবে সেটা y ইকুয়াল টু mx প্লাস সি সেটাকে রিপ্রেজেন্ট করে, আর y ইকুয়াল টু mx প্লাস সি মানে কিন্তু স্ট্রেট লাইন, তাহলে এটা কিন্তু একটা অবশ্যই স্ট্রেট লাইন হবে। তাহলে ওহমস ল এর যে গ্রাফ সেটা কিন্তু অবশ্যই স্ট্রেট লাইন, মানে ভোল্টেজের সাথে যদি আমরা কারেন্ট ড্র করি সেটা স্ট্রেট লাইন হবে। এখান থেকে আরেকটা বিষয় দেখো, আমরা যদি এই ছোট্ট অংশটাকে ভেবে নিই থিটা, তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু কি আসবে? তুমি মনে করো এই অংশটুকু y আর এই অংশটুকু x, তাহলে এখান থেকে বলতে হবে ট্যান থিটা ইকুয়াল টু y বাই x। ওয়াইটা কি ডিনোট করছে? ওয়াইটা কারেন্ট ডিনোট করছে, আর এক্সটা আমাদের ভি ডিনোট করছে। তার মানে y বাই এক্স ইজ I ডিভাইডেড বাই ভি। এখান থেকে I বাই ভি is
I বাই ভি আসে 1/r। আমরা এবার যেটা করব, এটার উপর বেস করে একটা নিউমেরিক্যাল সলভ করব। নিউমেরিক্যালসটা কেমন আসতে পারে, ধরো তোমাদের কাছে একটা প্রবলেম আসলো এরকম যে বলে দিল যে একটা গ্রাফ দেওয়া আছে লাইক দিস, ভি আই, এদিকে ভি এদিকে আই, একটা স্ট্রেট লাইন, বলা হলো যে এখানে এই থিটা অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এবং তোমাদের ক্যালকুলেট করতে বলা হলো যে এখানে রেজিস্ট্যান্স কত। কিভাবে করবে, আমরা এখানে অলরেডি দেখে নিয়েছি ট্যান থিটা ইজ আই বাই ভি, তাহলে ট্যান থিটা ইজ আই বাই ভি, দ্যাট ইজ 1/r ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি, বাট ট্যান 30 ডিগ্রির ভ্যালু আমরা জানি 1/√3, সো 1/√3 ইজ 1/r, দ্যাট ইজ r ইকুয়াল টু √3। তাহলে যদি আমাদের কখনো কোনো গ্রাফ থেকে অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেই অ্যাঙ্গেল থেকে আমরা ইজিলি রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করতে পারি বা ক্যালকুলেট করতে পারি। নেক্সট দেখো, এইবার আমরা শিখবো ওহমিক কন্ডাক্টর আর নন ওহমিক কন্ডাক্টর। এই ওহমিক কন্ডাক্টর জিনিসটা কি, যেসব কন্ডাক্টর বা যেসব মেটেরিয়াল ওহমস ল মেনে চলে তাকে বলে ওহমিক কন্ডাক্টর। প্রশ্ন হলো কারা ওহমস ল মেনে চলে। ওহমস ল মেনে চলে যেসব এলিমেন্ট বা মেটেরিয়াল, যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন এটসেট্রা, এরা সবাই ওহমস ল মেনে চলে। তার মানে হচ্ছে যে এদের ভি এবং আই এর যে লেখচিত্র সেটা অবশ্যই স্ট্রেট লাইন হবে। নন ওহমিক কন্ডাক্টর কারা, নন ওহমিক কন্ডাক্টর মানে যারা ওহমিক কন্ডাক্টর নয়। ওহমিক কন্ডাক্টর নয় মানে কি, ওহমিক কন্ডাক্টর নয় মানে যাদের এই ভি আর আই লেখচিত্রটা স্ট্রেট লাইন নয়। তাহলে সেটা কেমন, আমি দুটো গ্রাফ আঁকছি, দেখো চিনতে পারো কিনা। ধরো এইদিকে ভি এদিকে আই, এখানে ভি এদিকে আই, একটা গ্রাফ আঁকলাম এরকম আর একটা আঁকলাম এরকম। এই দুটোকে আইডেন্টিফাই করতে পারছো কিনা একটু খেয়াল করো। এই যে ফার্স্ট গ্রাফটা, এটা হলো একটা ডায়োডের ইনপুট গ্রাফ, একটা পিএন জাংশন ডায়োডের ইনপুট গ্রাফ হলো এটা। আর লাস্ট যে গ্রাফটা দেখতে পাচ্ছ এটা হলো একটা ট্রানজিস্টরের আউটপুট গ্রাফ। তাহলে ট্রানজিস্টরের যেটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বা এটা হলো ডায়োডের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, বেসিক্যালি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু আসলে ভি আর আই এর মধ্যে যে গ্রাফ। এবার ভি আর আই এর যে লেখচিত্র বা গ্রাফ সেটা কিন্তু দেখো এই দুটো কেসে স্ট্রেট লাইন নয়। তাহলে ওই দুটো কেসে আমাদের যে কম্পোনেন্ট গুলো ছিল, ওই কম্পোনেন্ট গুলো মেড অফ দিস কপার, অ্যালুমিনিয়াম আর আয়রন এরকম ছিল না। তাহলে ওরা কি দিয়ে তৈরি, ওরা তৈরি হলো সিলিকন, জার্মেনিয়াম এটসেট্রা, এইগুলো দিয়ে তৈরি। প্রশ্ন হলো এই সিলিকন বা জার্মেনিয়াম এরা আসলে কি টাইপের মেটেরিয়াল। এই সিলিকন বা জার্মেনিয়াম হলো নন ওহমিক কন্ডাক্টর। সিলিকন বা জার্মেনিয়াম নন ওহমিক কন্ডাক্টর মানে কি, মানে এরা ওহমস ল মানে না। ইজ ইট ক্লিয়ার? তাহলে এরা যদি ওহমস ল না মানে তাহলে এরা কি ল মানে, এদের জন্য প্রত্যেকের ভিআই ক্যারেক্টারিস্টিক্স বা ভিআই এর যে রিলেশন সেগুলো ডিফারেন্ট। এবার ডায়োড বা ট্রানজিস্টরের ক্ষেত্রে ভিআই এর রিলেশন এক্সাক্ট কোন ল মেনে চলে সেই ডিটেলস আমরা এই চ্যাপ্টারে যাব না, সেটা আমরা সেমিকন্ডাক্টরের সাথে যাব। আচ্ছা, নেক্সট টপিকে চলো। এরপর দেখো একটা ছোট কোশ্চেন আছে, ইলেকট্রিক প্রেসার ইজ অলসো কল্ড, তিনটে অপশন আছে। এখানে একটা জিনিস বলি, ইলেকট্রিক প্রেসার বলে এই টার্মটা খুব নতুন একটা টার্ম। এই টার্মটা বোঝাতে গেলে তোমাদের আগে বুঝতে হবে ফ্লো অফ ওয়াটার। ফ্লো অফ ওয়াটার কেন হয়, দুটো পয়েন্টের মধ্যে ফ্লো অফ লিকুইড বা ফ্লো অফ ওয়াটার হচ্ছে, এটা হওয়ার জন্য আমার অবশ্যই যেটা দরকার সেটা হলো একটা প্রেসার ডিফারেন্স। একটা এরকম ভাবে কন্টেইনারকে তোমরা ইমাজিন করো, এই কন্টেইনারটার একটাতে মনে করো এতটা ভর্তি কোনো ওয়াটার আছে, এটাতে অল্প ভর্তি ওয়াটার আছে, এখানে কিছু একটা লক আছে। আমরা লকটাকে যদি ওপেন করি আমরা দেখতে পাবো এদিক থেকে এদিকে ওয়াটারের ফ্লো হচ্ছে। এই যে এদিক থেকে এদিকে ওয়াটারের ফ্লো হচ্ছে এর কারণটা কি, এর কারণ হলো এখানে হাইট অফ ওয়াটার বেশি, এখানে হাইট অফ ওয়াটার কম। মানে এখানে হাইট অফ ওয়াটার মানে পি ইকুয়াল টু এইচডিজি ফর্মের জন্য, পি ইকুয়াল টু এইচডিজি ফর্মের জন্য
এইখানে প্রেসারের ভ্যালুটা বেশি, এটার প্রেসার P1 বললাম, এটার প্রেসার P2 বললাম, তাহলে এখানে আমরা বলতে পারি P1 গ্রেটার দ্যান P2। এই প্রেসারটা বেশি, এই প্রেসারটা কম বলে এখানে ফ্লো অফ ওয়াটার হয়। তাহলে যখন ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয়, আমরা ধরলাম যে একটা পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল আছে আমাদের। আমরা জানি পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রিক ফ্লো হয়। এই পজিটিভ থেকে নেগেটিভ দিকে ইলেকট্রিক ফ্লো হয়, এটাকে আমরা খানিকটা এই প্রেসার ডিফারেন্সের মতো ইমাজিন করতে পারি, অ্যাজ ইফ একটা জায়গাতে বেশি কারেন্ট আছে, একটা জায়গাতে কম কারেন্ট আছে, একদিক থেকে আরেক দিকে ফ্লো হচ্ছে। আমরা কারেন্ট দিয়ে বললাম এই কারণেই, অ্যাকচুয়ালি কারেন্ট যে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ফ্লো হয় এর কোনো ফিজিক্যাল এভিডেন্স নেই। তাহলে কেন বললাম কথাটা? এই কথাটা বলার কারণ হলো, দেখো এই পজিটিভ আর নেগেটিভ, নেগেটিভ টার্মিনাল মানে সোর্স অফ নেগেটিভ থিংস, সোর্স অফ নেগেটিভ থিংস মানে ইলেকট্রন। আর আমরা জানি কোনো একটা জায়গাতে যখন ইলেকট্রন ফ্লো হয় তখনই ইলেকট্রিক কারেন্ট ফ্লো হয় বলে ধরে নেওয়া হয়। তাহলে ইলেকট্রন ফ্লো মানেই কারেন্ট ফ্লো। আচ্ছা, সবসময় কি তাই ইলেকট্রন ফ্লো মানে কারেন্ট ফ্লো? না, সবসময় তাই নয়। আমরা যেহেতু এখানে কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি, কারেন্ট ইলেকট্রিসিটিতে তুমি ফ্লো অফ ইলেকট্রন মানে কারেন্ট ফ্লো ভাবতে পারো, কিন্তু যখনই সেমিকন্ডাক্টরে চলে যাবে কিংবা ইলেকট্রোলাইট নিয়ে পড়াশোনা করবে, তখন দেখবে ইলেকট্রোলাইটের মধ্যে কারেন্ট ফ্লো করে কিন্তু আয়নস। আবার যদি সেমিকন্ডাক্টরে চলে যাও, সেখানে দেখবে কারেন্ট ফ্লো করে ইলেকট্রন, যেমন কারেন্ট ফ্লো করে তার সাথে সাথে পজিটিভ হোলস বলে একটা জিনিস হয়, তারাও কিন্তু কারেন্ট ফ্লো করে। তার মানে অল আর কারেন্ট ক্যারিয়ার। কিন্তু ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে আমরা শুধু মেনে নেব যে আপাতত আমাদের ইলেকট্রনিক কারেন্ট ফ্লো করে। তাহলে এখানে যেমন প্রেসার ডিফারেন্সের জন্য ওয়াটার ফ্লো হচ্ছিল, তাহলে একটা ওয়্যারের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে যাওয়ার জন্য নিশ্চয়ই কিছু একটা ডিফারেন্স দরকার। সেই ডিফারেন্সটা অবশ্যই পোটেনশিয়াল ডিফারেন্স, যাকে আমরা সচরাচর ভোল্টেজ বলে থাকি। তাহলে ভোল্টেজ তো অ্যাকচুয়ালি দুটো পয়েন্ট, প্লাস আর মাইনাস দুটো টার্মিনালের মধ্যে কিছু একটা ডিফারেন্স। এবার যদি আরেকটু ডিটেলস জানতে চাও যে কিসের ডিফারেন্স, তাহলে পোটেনশিয়ালের ডিফারেন্স থেকে একটু রিকল করতে হবে যে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি গ্যাপ অফ এনার্জি আছে। এই গ্যাপ অফ এনার্জির জন্য এই ফ্লো অফ কারেন্ট হয়। তাহলে এক কথায় বলতে পারি যে ফ্লো অফ কারেন্টের জন্য অবশ্যই আমাদের যে ডিফারেন্সটা দরকার হবে সেটা হলো ভোল্টেজ। তাহলে ইলেকট্রিক প্রেসার মানে আসলে ভোল্টেজ। এটা আসলে আমরা দুটো জায়গাকে কম্পেয়ার করে বললাম যে লিকুইড ফ্লোর জন্য দরকার হলো লিকুইডের প্রেসার, তাহলে কারেন্ট ফ্লোর দরকার হলো ইলেকট্রিক প্রেসার। আর কারেন্ট ফ্লোর দরকার যেহেতু ভোল্টেজের জন্য হয়, তাই ভোল্টেজ আর ইলেকট্রিক প্রেসার যেটা, এই দুটো অবশ্যই সিনোনিমাস। নেক্সট চলো, এবার যে টপিকটাতে চলে আসবো, ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার। মানে আমরা যদি কোনো একটা মেটেরিয়ালে টেম্পারেচার ইনক্রিজ করি, তাহলে তার রেজিস্ট্যান্স বাড়বে না কমবে না একই থাকবে? দেখো, সাধারণত টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স হয় বাড়বে অথবা কমবে। খুব রেয়ার কেস থাকে যেখানে টেম্পারেচারে চেঞ্জেস হয় না বললে চলে, সেটা খুব এক্সেপশনাল এক্সাম্পল, সেটাতে পরে আসছি। তাহলে আমরা প্রথমে দেখে নেব যে রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচারের কি রিলেশন। তোমরা দেখেছো ওহমিক কন্ডাক্টর। ওহমিক কন্ডাক্টর মানে যার মধ্যে পড়ছে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন। এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে এদের রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। তাহলে এদের মধ্যে রিলেশনটা কেমন হবে? RT ইকুয়াল টু R01 প্লাস আলফা টি। এই আলফা, এটাকে বলা হয় টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এখান থেকে এই আলফার ফর্মুলা কি আসবে? RT মাইনাস R0 ডিভাইডেড বাই টি একটা R0 একটা। তাহলে এটাকে বলা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এটার ইউনিট কি হবে? এটা ইউনিট হবে পার ডিগ্রি সি। আচ্ছা, এটা কাদের জন্য? এটা হলো ওহমিক কন্ডাক্টরদের জন্য। এবার চলে আসি নন ওহমিক কন্ডাক্টর, মানে অওহমীয় রোধ যেগুলো। এই নন ওহমিক কন্ডাক্টরদের ক্ষেত্রে কিন্তু রুল একটু ডিফারেন্ট। কিরকম রুল? এদের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বাড়াই, আমরা দেখব এদের রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এদের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, তাহলে এদের রিলেশন হবে RT ইকুয়াল টু R01 মাইনাস আলফা টি। তাহলে দেখো এখানে আলফার আগে একটা মাইনাস আছে, তার মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স কিন্তু এখানে নেগেটিভ। তাহলে নন ওহমিক কন্ডাক্টর কোনগুলো ছিল?
এই যে সিলিকন, জার্মেনিয়াম, এনি ডায়োড অর সাম ট্রানজিস্টার, এইগুলোর জন্য ছিল, এরা সব নন ওহমিক কন্ডাক্টর ছিল। এদের জন্য এই আলফার ভ্যালুটা কিন্তু অবশ্যই নেগেটিভ, মানে এরা হলো সব নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। নেক্সট চলো, এবার যে টপিক আছে সেটা হলো রেজিস্ট্যান্স অফ ওয়্যার। তো এটার ধরার জন্য আমরা প্রথমে একটা ওয়্যার ইমাজিন করলাম অফ লেন্থ, এটা রেডিয়াস মনে করো আর, তাহলে এর যদি রেডিয়াস আর হয় তাহলে এর এরিয়া অফ ক্রস সেকশন কি হবে, a ইকুয়াল টু পাই আর স্কোয়ার। এবার এর যে রেজিস্ট্যান্স, তার মানে আর মানে রেজিস্ট্যান্স, এর পুরো লেন্থ এল, এর এরিয়া অফ ক্রস সেকশন এ মানে পাই আর স্কোয়ার। তাই যদি হয় তাহলে আমরা দেখব এই দেখতে পাই যে রেজিস্ট্যান্সটা লেন্থের সাথে প্রপোর্শনাল, এর রেজিস্ট্যান্সটা এরিয়া অফ ক্রস সেকশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার প্রপোর্শনালিটি থিওরাম যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা আসবে আর প্রপোর্শনাল টু এল বাই এ, তাহলে আর ইকুয়াল টু কোন একটা কনস্ট্যান্ট ইন্টু এল বাই এ, এই কনস্ট্যান্টটাকেই নেওয়া হয় রো ইন্টু এল বাই এ। এই রো বলে আমাদের যে টার্মটা এলো এটাকেই বলে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি বাংলায় বলা হচ্ছে এটাকে রোধাঙ্ক। তাহলে এই রো বা রেজিস্টিভিটি এখান থেকে কত আসে দেখো, আর ইন্টু এ বাই এল। এইখান থেকে ইউনিট বের করব, রেজিস্ট্যান্সের ইউনিট কি ওহম, ইন্টু এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, ডিভাইডেড বাই এল এর ইউনিট মিটার। একটা কাটো, তাহলে পেলাম কত, ওহম মিটার। তাহলে আমরা বলতে পারি আমার রেজিস্টিভিটির ইউনিট কি পেলাম, ওহম মিটার। আর রেজিস্ট্যান্সের ইউনিট তো ওহম আগে থেকে জানো। আমরা এখান থেকে আরেকটা জিনিস যেটা জানবো সেটা হলো রেজিস্টিভিটি ডেফিনেশন কি হবে। এই রেজিস্টিভিটি ডেফিনেশন হলো, ধরো তোমার কাছে একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটার ইউনিট ভলিউম নিলাম। এই ইউনিট ভলিউমের ওয়্যার না, যে কোনো মেটেরিয়ালই ভাবো, একটা ইউনিট ভলিউমের মেটেরিয়ালের দুটো অপোজিট সাইডের মধ্যে যে রেজিস্ট্যান্স সেটাকেই বলা হচ্ছে রেজিস্টিভিটি। ওকে, নেক্সট টপিকে চলো। এবার দেখো কতগুলো টার্ম লেখা আছে, রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্ট্যান্স, কন্ডাক্টিভিটি। তার মধ্যে এই রেজিস্ট্যান্স এবং রেজিস্টিভিটি এই দুটো জিনিস তোমাদের চেনা। রেজিস্ট্যান্সের ইউনিট বলা হয়েছিল ওহম, রেজিস্টিভিটি এক্ষুনি দেখলাম এটা হলো ওহম মিটার। এইবার আমরা নতুন করে জানবো এই কন্ডাক্ট্যান্স জিনিসটা কি আর কন্ডাক্টিভিটিটা কি। প্রথমে ডেফিনেশন অফ কন্ডাক্ট্যান্সে চলো। কি এই কন্ডাক্ট্যান্স? কন্ডাক্ট্যান্স বলছে ইট ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। এটার বেসিক ডেফিনেশনই তাই, যে কন্ডাক্ট্যান্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, মানে 1/r। তাহলে এটা যদি 1/r হয় তাহলে কন্ডাক্ট্যান্সের ইউনিট কি হবে, 1/ওহম। এটাকে একটা অদ্ভুত রুল আছে, এই 1/ওহমকে উল্টে দিলে কি হয়, ওহম ইনভার্স। ওহম ইনভার্সকে আমরা বলে থাকি MHO, মো। অথবা 1/ সিম্বলে যদি চলে আসি, ওহম এটা হয়, তার মানে ওহম ইনভার্স, এটাকে উল্টে দিলে এরকম ভাবে উল্টানো একটা মোয়ের সাইন। তো এটা কিন্তু কোনো লজিক ছাড়াই হলো, লজিকলেস বলতে পারো এটা। এবার চলে আসো কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি জিনিসটা কি? কন্ডাক্টিভিটি জিনিসটা হলো এটা কি ছিল, রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি। তাহলে 1/ρ এটাকে সাধারণত সিগমা দিয়ে লেখা হয়। এই সিগমা এর চিহ্ন হলো এই সিগমা মানে কি 1/ρ বা 1/ রেজিস্টিভিটি। তাহলে 1/ রেজিস্টিভিটি যদি হয় তাহলে সিগমা ইকুয়াল টু 1/, মানে এর ইউনিট বলছি, তাহলে ইউনিট কি হবে, 1/ওহম মিটার হবে এর ইউনিট। তাহলে আশা করি রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কন্ডাক্ট্যান্স আর কন্ডাক্টিভিটি এই চারটে জিনিসের ইউনিট বুঝতে পেরেছো। এইবার যেটা করতে হবে আরো ইম্পর্টেন্ট, এখান থেকে এই চারটে জিনিসের আমাদের ডাইমেনশন বের করতে হবে। এই চারটে জিনিসের ডাইমেনশন বের করতে গেলে সবার আগে আমাদের যেটা দরকার সেটা হলো রেজিস্ট্যান্সের ডাইমেনশন দরকার। দেখো রেজিস্ট্যান্সের ডাইমেনশন আমরা একবার বের করে নিতে পারলে ইজিলি বাকি তিনটে জিনিসের ডাইমেনশন আমরা বের করতে পারবো। তো প্রশ্ন হলো এই রেজিস্ট্যান্সের ডাইমেনশন কি করে বের করা যায়। দেখো রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু আমরা ওহমস ল থেকে পেয়েছি V/I। এবার কি করব, ভি মানে ভোল্টেজ, আই মানে কারেন্ট। আমরা কাজ করি, ভোল্টেজকে একটা চার্জ কিউ দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচে আসলো একটা I × Q। ভোল্টেজকে যদি চার্জ দিয়ে মাল্টিপ্লাই করি
এটা চলে আসে হলো ওয়ার্ক ডাব্লিউ, আর আই কিউ, আই নিজেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, কিউ মানে আবার আমরা জানি আই ইন্টু টি, মানে এটাও একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এবার ওয়ার্কের ডাইমেনশন কি জানা আছে, এম এল স্কোয়ার টি মাইনাস টু ডিভাইডেড বাই আই কে যদি আমরা ফান্ডামেন্টাল ভাবি তাহলে আই স্কোয়ার, আর টি হলো টাইম, তাহলে এখান থেকে তুলে দাও উপরে, ফাইনালি আসলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। এটা হলো আমার রেজিস্ট্যান্সের ডাইমেনশন। এবার যদি বলি রেজিস্টিভিটির কন্ডাক্ট্যান্সের ডাইমেনশন কি, এই যে কন্ডাক্ট্যান্স যেটা লেখা হয়েছিল এটাকে সাধারণত জি দিয়ে লেখা হয়, এই কন্ডাক্ট্যান্সের ডাইমেনশন তাহলে 1/, রেজিস্টিভিটির ডাইমেনশন 1/, রেজিস্ট্যান্সের ডাইমেনশন তাহলে উল্টে দিলে কি হয়, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল মাইনাস টু টি কিউব আই স্কোয়ার, এটা হলো কন্ডাক্ট্যান্সের ডাইমেনশন। এবার চলে আসো রেজিস্টিভিটির ডাইমেনশন, যাকে সাধারণত রো দিয়ে লেখা হয়। রেজিস্টিভিটি মানে আমরা আগেই দেখে নিয়েছি যে আর ইন্টু এ বাই এল, তাহলে আর ছিল কোনটা, আর মানে আমার ওই যেটা লাস্ট বেরিয়েছে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু, এ মানে এরিয়া দ্যাট ইজ এল স্কোয়ার ডিভাইডেড বাই লেন্থ একটা এল, কাটাকাটি করলে এখানে একটা এল এক্সট্রা বেড়ে গেল, তাহলে হয়ে যাবে এম এল কিউব টি মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস টু। এটা হলো আমার কার রেজিস্টিভিটির ডাইমেনশন। এবার চলে আসো কন্ডাক্টিভিটির ডাইমেনশন। কন্ডাক্টিভিটিকে সাধারণত সিগমা দিয়ে লেখা হয়, সিগমা ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্টিভিটি, তাহলে রেজিস্টিভিটির যা যা ডাইমেনশন ছিল এটা পুরো রেসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে উল্টে গেলে কি হয়ে যাবে, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি কিউব আই স্কোয়ার। তাহলে এই পর্যন্ত হলো আমাদের কিসের না, এটা হলো এই চারটে টার্মের আমরা কি ডাইমেনশন ক্যালকুলেট করলাম। নেক্সট টপিকে চলো। আচ্ছা, এবারের দুটো তিনটে টপিক শুধুমাত্র মনে রাখার জন্য দেখো, প্রথম হলো কারেন্ট ডেন্সিটি। এই কারেন্ট ডেন্সিটির বেসিক যে ডেফিনেশন সেটা বলছে যে একটা ইউনিট এরিয়া দিয়ে যে কারেন্ট পাস করে সেই ইউনিট এরিয়া দিয়ে পাস করা কারেন্টকে বলা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। সাধারণত এটাকে জে দিয়ে লেখা হয়, তাহলে কারেন্ট ডেন্সিটি ইজ দ্য কারেন্ট পাসিং থ্রু আ ইউনিট এরিয়া, মানে আই বাই এ, তাহলে ইউনিট কি হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, ডাইমেনশন কি হবে আই এল টু দি পাওয়ার মাইনাস টু, এই হলো ডাইমেনশন। তাহলে কারেন্ট ডেন্সিটি গেল। এই কারেন্ট ডেন্সিটির মাথাতে তোমাদের একটুখানি মনে রাখতে হবে, দেখো একটা অ্যারো দেওয়া আছে, তার মানে কারেন্ট ডেন্সিটি কিন্তু এখানে ভেক্টর কোয়ান্টিটি। কারেন্ট ডেন্সিটি কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। এখানে ভীষণ কনফিউশন হয়, কারেন্ট কিন্তু স্কেলার কোয়ান্টিটি, বারবার মনে রাখবে, কিন্তু কারেন্ট ডেন্সিটি অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট টপিকে চলো। এবার চলে আসো রিলেশন বিটুইন কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এইখানে যে মানে কারেন্ট ডেন্সিটি, সিগমা যেটা দেখতে পাচ্ছ সিগমাটা হলো কন্ডাক্টিভিটি, আর ই হলো ইলেকট্রিক ফিল্ড। এবার প্রশ্ন হলো এখানে ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে আসলো। আসলে যখন দুটো পয়েন্টের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে, মনে করো এটা V2 আর এটা V1, এদের মধ্যে যদি ডিস্টেন্স d হয় তাহলে এই ইলেকট্রিক ফিল্ড হবে ওই পোটেনশিয়াল ডিফারেন্স V2 মাইনাস V1 ডিভাইডেড বাই যে ডিস্টেন্স, এটাই হবে ইলেকট্রিক ফিল্ড। সাধারণত ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রোস্ট্যাটিক্সে ব্যবহার করা হয়, যে একটা চার্জ আছে সেই চার্জের চারধারে তার যে প্রভাব বা ইনফ্লুয়েন্স সেটা ইলেকট্রিক ফিল্ড। এটাকে ক্যালকুলেট করা হয় এইভাবে, একটা চার্জ থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখা হয়, তার উপর যে টোটাল ফোর্স সেটাকে ইলেকট্রিক ফিল্ড বলে ক্যালকুলেট করা হয়। কিন্তু এই কারেন্ট ইলেকট্রিসিটিতে ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করা হয় এইভাবে, দুটো পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে ডিভাইডেড বাই দ্যাট ডিস্টেন্স ইজ কল্ড ইলেকট্রিক ফিল্ড। এবং এখানে তোমাদের মাথায় রাখতে হবে কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু সিগমা ইন্টু ইলেকট্রিক ফিল্ড। সিগমা মানে আমি আবারও বলছি এটা কিন্তু কন্ডাক্টিভিটি বোঝায়। নেক্সট, এবার চলে আসো ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটিকে বাংলায় বলা হচ্ছে অনুপ্রবাহ বেগ বা তাড়না বেগও বলা হয়। কি এটা জিনিসটা, বলছে একটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে কি আছে, কিছু কারেন্ট ক্যারিং বা কারেন্ট ক্যারিয়ার আছে বা ইলেকট্রিক ক্যারিয়ার আছে। তাহলে ইলেকট্রিক ক্যারিয়ার মানে ইলেকট্রন আছে, তাহলে একটা ওয়্যারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন গুলো ছুটছে মানে গতিবেগে আছে, তাহলে নিশ্চয়ই ওর একটা গতিবেগেরও মান থাকবে। এই গতিবেগটাকেই বলা হচ্ছে এদের অনুপ্রবাহ বেগ বা
ড্রিফট ভেলোসিটি। প্রশ্ন হলো এদের এই গতিবেগটা কেন তৈরি হয়? এদের গতিবেগটা তৈরি হয় মূলত যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তার ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টের মধ্যে আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে বা ভোল্টেজ থাকে। এই পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের ডিফারেন্সের জন্যই এদের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই ইলেকট্রিক ফিল্ডই হলো মূল কারণ এই ড্রিফট ভেলোসিটি। তাহলে ড্রিফট ভেলোসিটিকে কিভাবে করবো দেখো ক্যালকুলেশন। মনে করো এই হলো আমার একটা ওয়্যার আছে, এই ওয়্যারটার মধ্যে সাপোজ আই কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে আই কারেন্ট ফ্লো হলে আমরা প্রথমে এখানে ধরে নেবো এর ইউনিট ভলিউমের মধ্যে এন নাম্বার অফ ক্যারিয়ার আছে, তারপর এটা হলো নাম্বার অফ ইলেকট্রন। এন কে কি বলা হচ্ছে? নাম্বার অফ ইলেকট্রন ইন ইউনিট ভলিউম। ইউনিট ভলিউম এটাকে ক্যারিয়ার কনসেন্ট্রেশনও বলা যেতে পারে। ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে যে চার্জ ক্যারিয়ার ফ্লো হচ্ছে পার ইউনিট ভলিউমে কতগুলো চার্জ ক্যারিয়ার আছে সেটার কনসেন্ট্রেশন হলো এন। ই মানে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনিক চার্জ। এর ভ্যালুটা আরেকবার রিক্যাপ করার জন্য বলছি, এর ভ্যালু ছিল 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম। তাহলে এন হলো, ই হলো। এ মানে কি? এ মানে হলো যে ওয়্যারের মধ্যে কারেন্টটা ফ্লো করছে তার এরিয়া অফ ক্রস সেকশন। আর এই যে ভিডি এটাই হলো ভেলোসিটি অফ ড্রিফট বা ড্রিফট ভেলোসিটি। তাহলে এখান থেকে ড্রিফট ভেলোসিটিটা কত আসে? আই বাই এন ই এ। এখান থেকে নিউমেরিক্যালস আসতে পারে, সুতরাং ফর্মুলাটাকে মনে রাখবে। নেক্সট চলো, তাহলে আমরা দেখলাম এই যে ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ হয়, এই ড্রিফট ভেলোসিটির জন্য দায়ী কে? ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড তো আমরা সবসময় ইউনিট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করবো তা তো না, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। বলছে ইউনিট ইলেকট্রিক ফিল্ডের জন্য যে অনুপ্রবাহ বেগ হয় বা ড্রিফট ভেলোসিটি হয় তাকেই বলা হচ্ছে মোবিলিটি। তাহলে মোবিলিটির ডেফিনেশনটা কি আসে? মোবিলিটি ডেফিনেশন আসে ইট ইজ দ্য ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। এটাকে সিম্পলি মনে রাখবে। নেক্সট টপিকে চলে আসো। একটা কোশ্চেন, হুইচ মেটেরিয়াল হ্যাজ নিয়ারলি জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স? এর আগেও বলেছিলাম যে টেম্পারেচার বাড়লে মেটাল মানে যারা ওহমিক কন্ডাক্টর তাদের ক্ষেত্রে কি হয়, বা শুধু কন্ডাক্টরও বলতে পারো, তাদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সটা বাড়ে। আর যারা নন ওহমিক কন্ডাক্টর তার মানে হলো সেমিকন্ডাক্টর, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। কিন্তু দুই একটা পুরো পৃথিবীতে এরকম দুই একটা রেয়ার মেটেরিয়াল আছে যাদের ক্ষেত্রে কি হলো? জিরো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, মানে টেম্পারেচার বাড়লেও এর রেজিস্ট্যান্সটা সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। তার একটা এক্সাম্পল হলো ম্যাঙ্গানিন। তাহলে এখানে আনসার কোনটা হবে? অবশ্যই ম্যাঙ্গানিন হবে। নেক্সট টপিকে চলো। আরেকটা কোশ্চেন বলছে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, রিমেইন সেম থাকবে, না নান অফ দিস হবে? আমরা তো ডেফিনেশন থেকেই দেখে নিয়েছি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? টেম্পারেচার বাড়লে এটা ডিক্রিজ করে। নেক্সট টপিকে চলো। ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার আর জেনারেলি মেড ফ্রম। দেখো এখানে তিনটে মেটেরিয়াল দেওয়া হয়েছে, কার্বন, কপার, নাইক্রোম। কিন্তু তাহলে রেজিস্টার কি দিয়ে তৈরি হয়? রেজিস্টার কিন্তু কার্বন দিয়েও তৈরি হয়, কপার দিয়েও তৈরি হয়, নাইক্রোম দিয়েও তৈরি হয়। সবচেয়ে বেশি রেজিস্টার তৈরি হয় কিন্তু কার্বন দিয়ে। তাহলে এখানে প্রশ্নটা কি, যে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার আর জেনারেলি মেড ফ্রম, যদি বলতো যে কমার্শিয়ালি শুধু রেজিস্টার্স আর মেড ফ্রম তাহলে কিন্তু আনসার কার্বন হতো। কিন্তু যেহেতু এখানে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টার বলছে তার মানে হলো ভোল্টেজের চেঞ্জের সাথে সাথে রেজিস্টারের রেজিস্ট্যান্সটাও চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু মেড হয় অবশ্যই নাইক্রোম দিয়ে। তাহলে এই কোশ্চেনের আনসার কিন্তু কোনোভাবে কার্বন নয়, এই কোশ্চেনের আনসার কিন্তু নাইক্রোম। নেক্সট, এবার একটা অ্যাপ্লিকেশন দেখো। বলছে ইফ লেংথ অফ ওয়্যার বিকাম ডাবল হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন রেজিস্টিভিটি? তো
এই অঙ্কটা করার জন্য আমরা বেশি খাটবো না। লেংথ অফ ওয়্যার বিকাম ডাবল, হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন হোয়াট? রেজিস্টিভিটি, রো। এই রেজিস্টিভিটি কিসের উপর ডিপেন্ড করে? রেজিস্টিভিটি ডিপেন্ডস অনলি অন মেটেরিয়াল। তার মানে লেংথ বা এরিয়া অফ ক্রস সেকশন কাকে ডাবল করছো ট্রিপল করছো কিচ্ছু ম্যাটার নয়। তাহলে এখানে কি হবে? এখানে আনসার হবে এটা রিমেইন সেম। এই রেজিস্টিভিটি কিন্তু একমাত্র ডিপেন্ড করে টেম্পারেচারের সাথে। কিরকম ভাবে টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে? কোন একটা মেটেরিয়ালের রেজিস্ট্যান্সও ঠিক যেভাবে চেঞ্জ হয়, রেজিস্টিভিটিও ঠিক সেইভাবে টেম্পারেচারের সাথে রিলেটেড। মানে ওহমিক কন্ডাক্টরের জন্য পজিটিভ কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, আর নন ওহমিকের জন্য ওটা নেগেটিভ। নেক্সট টপিকে চলো। আরেকটা কোশ্চেন দেখো, ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট, হ্যাঁ, ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট if length of a wire become double, what will be the change in its resistance? আচ্ছা, রেজিস্ট্যান্সের ফর্মুলা কি আমাদের? রেজিস্ট্যান্সের ফর্মুলা R ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এখানে বলেছে লেংথ অফ আ ওয়্যার বিকাম ডাবল, তাহলে এল এর জায়গাতে 12 বসিয়ে দিলাম। দেন হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন রেজিস্ট্যান্স? এখানে 2 বসিয়ে দিলে মনে হচ্ছে যেন ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু তা নয়। এখানেও স্পেশাল কনসিডারেশন যে টপিকটার উপর, সেটা হলো যে ওয়ার্ডের উপর, সেটা হলো ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট। এই ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট মানে কি? সাধারণত যে কোনো ওয়্যারের ভলিউম মানে এর এরিয়া অফ ক্রস সেকশন মাল্টিপ্লাইড বাই ইটস লেংথ। তাহলে এই এরিয়া অফ ক্রস সেকশন ইনটু লেংথ, এটা যদি কনস্ট্যান্ট থাকে সেই অবস্থায় বলছে ইফ লেংথ অফ আ ওয়্যার বিকাম ডাবল। লেংথ মানে এলটাকে আমি ডাবল করেছি 12, তাহলে লেংথ যদি 12 করি এরিয়াটা কি সেম থাকবে না কোনো চেঞ্জেস আসবে? এরিয়াটা অবশ্যই চেঞ্জ আসবে। কি হবে? a বাই 2 হবে। কেন a বাই 2 হবে? কারণ দেখো এখানে ভলিউম কত? a ইন্টু এল, এইখানে ভলিউম কত? a বাই 2 ইন্টু 12। তাহলে এই দুটোকে যদি মাল্টিপ্লাই করো, দেখো 2 2 কেটে গিয়ে আলটিমেট ভলিউম রিমেইন কনস্ট্যান্ট এল থাকলো। তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ। এই ফর্মুলাতে এবার ব্যাক করি, বলছি ইফ লেংথ অফ আ ওয়্যার বিকাম ডাবল, তাহলে পরের লাইনে এটা হয়ে গেল রো, এল এর জায়গাতে লিখে দিলাম 12। তাহলে এল যেমন 12 হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি কি আমার এরিয়া অফ ক্রস সেকশনটা হাফ হয়ে যাবে। হাফ মানে এটা এ বাই 2 হয়ে গেল। এ বাই 2 মানে ওই 2টা উপরে উঠলে কত হবে? 4 রো এল বাই এ। তাহলে রেজিস্ট্যান্স কত টাইমস হয়ে গেল? 4 টাইমস হয়ে গেল। তোমাদের কিন্তু এখানে মাথায় রাখতে হবে, এই ক্যালকুলেশন যদি হাতের কাছে করার অত টাইম না থাকে, তোমরা ডাইরেক্ট এই অংশটা মাথায় রাখবে। ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট বললে এটা যত টাইমস বলবে, লেংথ যেহেতু ডাবল বলেছে তাহলে ফাইনাল অ্যান্সার 4 টাইমস। লেংথ যদি বলতো ট্রিপল, তাহলে ফাইনাল অ্যান্সার কি হতো? বুঝতেই পারছো, এটা ট্রিপল হওয়া মানে এটা a বাই 3 হতো, আর এটা 3l হয়ে যেত। তাহলে এই 3টা উপরে উঠলে আলটিমেট কি হতো? 9 টাইমস হয়ে যেত। এটা যদি বলতো লেংথ বিকাম n টাইমস, তাহলে কি হতো? ফাইনালি এখানে n স্কোয়ার টাইমস হয়ে যেত। আচ্ছা, আর যদি আমার ভলিউম রিমেইনিং কনস্ট্যান্ট না বলতো, ইন দ্যাট কেস আমরা ডাইরেক্ট চলে আসতাম। যদি এই টার্মটা নাই থাকতো, লেংথ যদি ট্রিপল করতাম, 4 টাইমস করতাম, সিম্পলি এল এর জায়গায় 3l 4l হোয়াটএভার যা খুশি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করতাম। নেক্সট দেখো, আচ্ছা এবার বলছে টু ওয়্যার having same area of cross section and ratio of length is 1:2, find the ratio of their conductivity. খুব ভালো করে মন দিয়ে দেখবে, দুটো ওয়্যারকে আমরা দুভাবে ভাগ করে নিলাম। এটা মনে করো আমার প্রথম ওয়্যার, এটা মনে করো সেকেন্ড ওয়্যার। তো কি বলেছে? টু ওয়্যার হ্যাভিং সেম এরিয়া অফ ক্রস সেকশন, মানে এরও যা এ এরও তাই এ, and ratio of length is 1:2। এর লেন্থটা l ইকুয়াল টু যদি x ভাবি, এর লেন্থটা হবে 2x। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার কন্ডাক্টিভিটি। আচ্ছা, এখানে আরো একটা ইনফরমেশন থাকবে যে এদের সেম রেজিস্ট্যান্স। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? টু ওয়্যার হ্যাভিং সেম এরিয়া অফ ক্রস সেকশন and same resistance has a ratio of length is 1:2, find the ratio of their conductivity। তাহলে প্রথমটার a ছিল, এটারও a,
এর লেংথ x, এর হলো 2x, এর রেজিস্ট্যান্স হলো r, এরও রেজিস্ট্যান্স r, এর রেজিস্টিভিটি মনে করো ρ1, এর রেজিস্টিভিটি মনে করো ρ2। তাই যদি হয় তাহলে প্রথম লাইন থেকে চলে এসো, তাহলে এখান থেকে r ইকুয়াল টু কি হবে, ρ1 l মানে x বাই a। এখানে চলে আসো, r ইকুয়াল টু কি হবে, ρ2 x এর জায়গাতে 2x বাই এরও এরিয়া ক্রস সেকশন a। এবার দুটোরই রেজিস্ট্যান্স সমান, তাহলে এর রাইট সাইড আর ওর রাইট সাইড দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি। ইকুয়াল করলে তাহলে এইটা ইকুয়াল টু পেলাম ρ1 x বাই a। এবার কাটাকাটি করো x x রো, তাহলে এখান থেকে ρ2 ডিভাইডেড বাই ρ1 ইকুয়াল টু আসলো 1/2। তার মানে ρ1 ডিভাইডেড বাই ρ2 ইকুয়াল টু 2/1। কোশ্চেন কিন্তু এখনো কমপ্লিট হয়নি, ভালো করে খেয়াল করো। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার কন্ডাক্টিভিটি। দেখো এই কোশ্চেনের কনফিউশনের জায়গা হলো সাধারণত আমরা এই ρ1 বাই ρ2 করে ছেড়ে দিই, আমরা ভেবে নিই যে আমাদের আনসার কমপ্লিট, কিন্তু আনসার কমপ্লিট নয়। কারণ আমাদের এখানে দেখো রেজিস্টিভিটির রেশিও চাইনি, কিন্তু আমাদের চেয়েছিল কন্ডাক্টিভিটির রেশিও। তাহলে কন্ডাক্টিভিটির রেশিও কিভাবে হবে, আমরা জানি 1 বাই রেজিস্টিভিটি মানে কন্ডাক্টিভিটি, তাহলে আমাদের আনসার কিন্তু 2/1 না হয়ে আমাদের আনসার কিন্তু রেসিপ্রোকাল মানে 1/2 হয়ে যাবে। তাহলে এটার আনসার কত হবে, 1/2 মানে 1:2 হবে। আচ্ছা, এই পর্যন্ত আমরা ইলেকট্রিসিটির একটা পার্ট পড়লাম। এরপর আমরা যেটা করব, আস্তে আস্তে সামনের দিকে ইলেকট্রিসিটির বাকি টপিকগুলোর মধ্যে যাব। আপাতত এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে।